আজকে আমরা পড়ব ক্লাস 8 ইতিহাসের প্রথম অধ্যায়। আজকে ইতিহাসটা শুরু করছি। তো ইতিহাস সম্পর্কে তো আমাদের অনেকেরই অনেক ভয় থাকে যে ইতিহাস শুধু সাল, খ্রিস্টাব্দ এগুলোই মনে রাখতে হয়। আবার অনেকের এই প্রশ্নও থাকে যে আমরা কেন ইতিহাস পড়ব? ইতিহাস তো ঘটে গেছে, অতীতে ঘটে গেছে। আমাদের এখন জেনে কি লাভ? যেগুলো হয়ে গেছে সেগুলো তো হয়েই গেছে। তো এই ইতিহাস সম্পর্কে বিভিন্ন জনের বিভিন্ন প্রশ্ন, কিছুটা ভয়, এই সমস্ত কিছু কাটানোর জন্য এই প্রথম অধ্যায়টা তোমাদের মানে ইতিহাস শুরুর আগে প্রাক-কথন যাকে বলে, প্রাক-কথন বা ভূমিকা, এইটাই আজকে পড়াবো। অর্থাৎ এটাই আজকে এই প্রশ্নগুলোর উত্তর খুঁজবো, যেটা তোমাদের প্রথম অধ্যায়ে রয়েছে। তাই এটা আমি আমার গল্পের মতন পড়ে যাচ্ছি, তোমরা একটু মন দিয়ে শোনো, তাহলেই বুঝতে পারবে কেন আমরা ইতিহাস পড়তে চাই। হুম। আজকাল প্রায়ই শোনা যায় যে এই যুগটা বিজ্ঞানের যুগ। অর্থাৎ রোজকার জীবনযাপনে প্রায় প্রত্যেকটি ক্ষেত্রেই বিজ্ঞানের দরকার হয়। এমনকি কথাবার্তার মধ্যেও নানা বৈজ্ঞানিকতার ছোঁয়া থাকে। তাহলে বিজ্ঞানের যুগে আজও স্কুলে ইতিহাস বই পড়ানোর দরকারটা কি? এই প্রশ্নটা নিশ্চয়ই তোমাদের কারো কারো মনে আসে। সত্যি যে ইতিহাস পড়ে কি লাভ হয় তা বোঝা মুশকিল। কেবল পুরোনো দিনে কবে কি কে করেছে তার খতিয়ান। তার উপর ঘটনাগুলো ঘটে আগেই। ফলে ঘটনা ফলাফলগুলোও জানা। অথচ সেই নিয়ে কত তর্ক বিতর্ক, নানা রকম মতামত। যদি ঘটনাগুলো ও সেসব ফলাফল জানাই থাকে, তাহলে কিসের এত তর্ক? একটু খতিয়ে দেখা যাক। যেটা বললাম, আমরা এখন জানি যে আমরা কোন যুগে বসবাস করছি, বিজ্ঞানের যুগ। আমাদের সকালে ঘুম থেকে ওঠা থেকে রাত্রে ঘুমোতে যাওয়াও পর্যন্ত আমরা বিজ্ঞানের উপরে নির্ভর করি। তো এই বিজ্ঞানের যুগে ইতিহাস, অর্থাৎ যেটা অতীতের কথা, অতীতের ঘটনা, সেগুলো জেনে আমাদের আদৌ কি কোনো লাভ আছে, বা এগুলো কি সত্যি আমাদের জানা দরকার? এই প্রশ্নটা আমাদের আসে মনে। যে যে ঘটনাগুলো ঘটে গেছে, ঘটনাগুলোর ফলে কি ফলাফল হয়েছে, সেটাও আমাদের জানা। তাহলে সেটা নিয়ে এখন কেন এত তর্ক বিতর্ক, যে এই ঘটনাটা এরকম হলে এরকম হতো, বা এরকম হলে এরকম কেন হলো না? এই বিভিন্ন তর্ক, বিভিন্ন দিন ক্ষণ, কে কোথায় কি করেছে, এই সমস্ত কিছুর খতিয়ান মনে রাখার আদৌ কি কোনো দরকার আছে? এটা অনেকের মনেই প্রশ্ন আসে। তো সেটাই একটু খুঁটিয়ে দেখা যাক। হুম। ইতিহাস বলতে খালি রাজা, সম্রাট, যুদ্ধ, রাজস্ব নীতির কথা পড়তে কেবল তোমাদেরই একঘেয়ে লাগে না, রবীন্দ্রনাথ ঠাকুরেরও একঘেয়ে লাগতো। দেখা যাক রবীন্দ্রনাথের এ বিষয়ে বক্তব্য কি। তাহলে তোমাদের যেগুলো মনে হচ্ছে সেগুলো যে একা তোমাদের মনে হচ্ছে তেমনটা কিন্তু নয়। তোমাদের আহ মতন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরেরও কিন্তু মনে হতো, এবং তিনি তার এই মনে হওয়াগুলো বিভিন্ন সময় লিখেও গেছেন। তো সেইখান থেকে তিনি কি বলছেন? ভারতবর্ষের ইতিহাস রবীন্দ্রনাথের চোখে। রবীন্দ্রনাথের চোখে মানে রবীন্দ্রনাথ ভারতবর্ষের ইতিহাসে কি লিখেছেন? ভারতবর্ষের যে ইতিহাস আমরা পড়ি এবং মুখস্থ করিয়া পরীক্ষা দিই, তাহা ভারতবর্ষের নিশীথকালের একটা দুঃস্বপ্ন কাহিনী মাত্র। কোথা হইতে কাহারা আসিল, কাটাকাটি মারামারি পড়িয়া গেল, বাপে ছেলেই ভাইয়ে ভাইয়ে সিংহাসন লইয়া টানাটানি চলিতে লাগিল। একদল যদি বা যায়, কোথা হইতে আর একদল উঠিয়া পড়ে। পাঠান, মোঘল, পর্তুগিজ, ফরাসি, ইংরাজ সকলে মিলিয়া এই স্বপ্নকে উত্তরোত্তর জটিল করিয়া তুলিয়াছে। অর্থাৎ আমরা যে ইতিহাস পড়ি, আমাদের যে ইতিহাস, সেখানে ভারতের ইতিহাস কতটা, সেটা কবিগুরু প্রশ্ন করেছেন যে আমরা ভারতবর্ষের ইতিহাস কতটা পড়ি। আমরা তো কেবল পড়ি ভারতবর্ষ দখলের ইতিহাস, অর্থাৎ ভারতবর্ষ কবে কে দখল করেছে, পাঠান মোগল থেকে শুরু করে আম, তোমার পর্তুগিজ, ইংরেজ, ফরাসি কে কতটা আমাদের এই মাতৃভূমিকা নিয়ে খাবলাখাবলি করেছে, কে কতটা আমাদের এই দেশের ওপরে অত্যাচার করেছে, এই অত্যাচারের ইতিহাস পড়ি। মানে আমাদের কষ্টের ইতিহাসটা পড়ি। ভারতবাসী কোথায়, এ সকল ইতিহাস তাহার কোনো উত্তর দেয় না।
যেন ভারতবাসী নাই, কেবল যাহারা কাটাকাটি খুনোখুনি করিয়াছে তাহারাই আছে। অর্থাৎ সেই সময় যখন যারা কাটাকাটি খুনোখুনি করেছে তারা বাদ দিয়েও ভারতবাসী তো ছিল, তাদের তাদের তখনকার জীবন কেমন ছিল, তারা কিভাবে এই সমস্যার মোকাবিলা করেছিল, তাদের জন্মভূমি তাদের হাত থেকে অন্য কোনো শাসকের হাতে চলে যাচ্ছে এবং তারা তাদের এই পরাধীন জীবনটাকে কিভাবে যাপন করছে, সেই ইতিহাসটা কোথায় তাই কবি বলেছেন। সেই জন্য বিদেশির ইতিহাসে এই ধূলিঝড়ের কথাই পায়, ঘরের কথা কিছু মাত্র পায় না। যে সকল দেশ ভাগ্যবান তাহারা চিরন্তন স্বদেশকে দেশের ইতিহাসের মধ্যে খুঁজিয়া পায়। বালককালের ইতিহাসই দেশের সহিত তাহাদের পরিচয় সাধন করিয়া দেয়। আমাদের ঠিক তাহার উল্টা, দেশের ইতিহাসই আমাদের স্বদেশকে আচ্ছন্ন করিয়া রাখিয়াছে। মামুদের আক্রমণ হইতে লর্ড কার্জনের সাম্রাজ্য গর্বোদ্গার কাল পর্যন্ত যে কিছু ইতিহাস কথা, তাহা ভারতবর্ষের পক্ষে বিচিত্র কুহেলিকা। তাহা স্বদেশ সম্বন্ধে আমাদের দৃষ্টি সহায়তা করে না, দৃষ্টি আবৃত করে মাত্র। তাহা এমন স্থানে কৃত্রিম আলোক ফেলে, যাহাতে আমাদের দেশের দিকটায় আমাদের চোখে অন্ধকার হইয়া যায়। কি বলছেন কবি? কবি বলছেন যে আমাদের যে ইতিহাস, সেই ইতিহাসে শুধু বিদেশিদের ধূলিঝড়, অর্থাৎ শুধু বিদেশিদের কথাই আমরা পড়ি, যে একজন বিদেশি কিভাবে আমাদের দেশকে তাদের আয়ত্তের মধ্যে করলো, আমাদের দেশকে তারা কিভাবে শাসন করছে, কিভাবে তারা তাদের মানে লালসা চরিতার্থ করছে, সেটাই পড়ি আমরা। আমাদের দেশের ইতিহাস পায় না। যে সমস্ত দেশ ভাগ্যবান তারা তাদের ইতিহাসে তাদের স্বদেশের ইতিহাস পায়, অর্থাৎ তাদের স্বদেশ অতীতে কেমন ছিল, সেখানকার সাধারণ মানুষ কিভাবে তাদের জীবনযাপন করত, এই সমস্ত কিছু পায়। আর আমাদের স্বদেশের ইতিহাসে কোন বহিঃশক্তি এলো আমাদের স্বদেশে, এসে আক্রমণ করলো, আক্রমণ করে কিভাবে এক শক্তির হাত থেকে আরেক শক্তির হাতে চলে গেল, রাজশক্তির ইতিহাস, অর্থাৎ বিদেশি রাজশক্তির ইতিহাস আমরা পড়ি। আমাদের স্বদেশের মানুষ তখন কি অবস্থায় ছিল, সেই ইতিহাস আমরা পাই না। তাই আমাদের ইতিহাসই আমাদের দেশের ইতিহাসকে, স্বদেশ চেতনাকে বন্ধ করে রাখছে, স্বদেশ চেতনাকে জাগ্রত করতে দিচ্ছে না। সেটাই কবির অভিযোগ, বা সেটাই কবি বলেছেন। এই ইতিহাসকে তিনি কৃত্রিম বলেছেন, এটা অন্ধকার। এই ইতিহাস আমাদের চোখের মধ্যে আমাদের স্বদেশ ভাবনাটাকে বন্ধ করে দিচ্ছে বা আচ্ছন্ন করে রাখছে। ইতিহাস সকল দেশে সমান হইবে, এ কুসংস্কার বর্জন না করিলে নয়। অর্থাৎ ইতিহাস সকল দেশে সমান হবে, এই কুসংস্কারের বর্জন করতে হবে। অর্থাৎ শুধু রাজার কথা বললে হবে না, রাজা তো বহির্শক্তি রাজা, বাইরের দেশ থেকে রাজা এসেছে, তাহলে আমাদের দেশের ইতিহাস এটা কি করে হলো? রাজার ইতিহাস তো আমাদের দেশের ইতিহাস নয়। তাহলে ভালো করে পড়লে দেখা যাবে ইতিহাস নিয়ে রবীন্দ্রনাথের বিশেষ সমস্যা নেই, বরং সেই ইতিহাসের বিষয়বস্তু নিয়ে তিনি প্রশ্ন করেছেন। সেই সব প্রশ্নের মধ্যে যেটা বড় হয়ে উঠেছে তা হলো ভারতের ইতিহাস কে বা কারা লিখবে, বিদেশি ঐতিহাসিক নাকি ভারতীয়দের নিজেদের ইতিহাস লিখতে হবে, ভারতীয়দের নিজেদেরই লিখতে হবে তাদের ইতিহাস। রবীন্দ্রনাথের এই প্রশ্নগুলির মধ্যে একটি জিনিস কিন্তু স্পষ্ট, কবিগুরু কিন্তু ইতিহাস পড়া নিয়ে কোনো তার দ্বিমত নেই যে ইতিহাস পড়া জরুরি। তিনি বলছেন ভারতবর্ষের ইতিহাস যেটা আছে সেটা আমাদের ইতিহাস নয়, অর্থাৎ আমাদের দেশের মানুষের ইতিহাস নয়, এটা হচ্ছে রাজাদের ইতিহাস। আর একটা দেশে রাজা কতজন থাকে, এবং সর্বোপরি আমাদের রাজা তো বিদেশিরা এসে রাজশক্তিতে অধিকার করেছে। তাহলে সেই বিদেশি রাজাদের ইতিহাস পড়া কি আর আমাদের স্বদেশের ইতিহাস হলো? আমার প্রত্যেকটা দেশের একই ইতিহাস হবে না, বিভিন্ন দেশের নিরিখে সেই দেশের ইতিহাস বিভিন্ন রকম হবে। তো আমাদের দেশের সাধারণ মানুষের ইতিহাসটা কোথায়? সাধারণ মানুষ যারা ভারতবাসী তাদের ইতিহাসটা কবি খুঁজতে চেয়েছেন বা পড়তে চেয়েছেন, এবং সেই ইতিহাস কারা লিখবে? আমাদের ভারতবাসীকেই লিখতে হবে। বিদেশিরা যদি লেখে, তারা তো সেই তাদের দেশের রাজা আমাদের দেশে শাসন করেছে, তো সেই রাজার কথাই তারা লিখবে। হুম
তারা কি আর আমাদের ইতিহাস লিখবে? আর তাদের সেই ইতিহাসকে বঙ্গানুবাদ করে পড়লে পরে, তাদের সেই ইতিহাসকে পড়লে পরে সেটা তো তাদের ইতিহাস পড়া হলো, আমাদের ইতিহাস তো পড়া হলো না। এটাই কবি বলতে চেয়েছেন। রবীন্দ্রনাথের বেশ কিছু বছর আগে একই প্রশ্ন তুলেছিলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। তারও বক্তব্য ছিল বাঙালির ইতিহাস চাই, অর্থাৎ বাঙালি জাতির অতীতের কথা বাঙালিকে জানতে হবে, না জানলে আর রক্ষা নেই। কিন্তু কেন রক্ষা নেই? কি জন্যে ইতিহাস জানা নিয়ে এত ভাবনা চিন্তা? রবীন্দ্রনাথের আগে সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ও এই একই কথা বলেছিলেন যে আমাদের দেশের মানুষের লেখা, আমাদের দেশের স্বদেশের খাঁটি ইতিহাস আমাদের জানতে হবে। হুম আজ যা দেখা যাচ্ছে, যা ঘটছে, এক কথায় এই আজ অর্থাৎ বর্তমানটা এসেছে ইতিহাস থেকে। অর্থাৎ বর্তমান কেমন হবে তা ঠিক হয়ে যায় অতীত থেকেই। বর্তমানে নানা কাজের যুক্তি খুঁজে বার করা হয় অতীত থেকে। সেই নেকড়ে ও ছাগলছানার গল্পটা মনে আছে? ছাগলছানা গেছে জল খেতে, নেকড়ে তাকে ধরেছে। ছাগলছানা যত জানতে চায় তার কি দোষ, নেকড়ে তাকে শোনায় তার পূর্বপুরুষ কি অপরাধ করেছিল। নেকড়ের যুক্তি ছিল ছাগলছানাকে তার পূর্বপুরুষের করা অপরাধে শাস্তি পেতে হবে। অর্থাৎ ছাগলছানার প্রতি নেকড়ের বর্তমান আচরণের যুক্তি লুকিয়ে আছে ইতিহাসে। ইতিহাস মানে কি? যেটা ঘটে গেছে, যেটা অতীত। আর এখন আমরা কিসে বাস করছি? আমাদের প্রত্যেকটি মুহূর্ত হচ্ছে বর্তমান, অর্থাৎ আমরা বর্তমান কালে বাস করছি। তো এই বর্তমান যে সময়টা, এই সময়টা কোথা থেকে আসছে? অতীতটাকে পেরিয়েই তো বর্তমান আসছে। আমাদের প্রত্যেকটি উপলব্ধি করলে বুঝতে পারবে বিষয়টা, যে আমাদের প্রত্যেকটি মুহূর্ত, যে এই যে সময়টা চলে যাচ্ছে, আমরা একটা কথা বলছি, এই যে কথাটা যেটা বেরিয়ে যাচ্ছে সেটাই অতীত হয়ে যাচ্ছে, তাই তো? আর যে কথাটা আমরা বলবো সেটাই ভবিষ্যৎ। তাহলে এই অতীত, বর্তমান, ভবিষ্যৎ প্রত্যেকটি কাল একটির সঙ্গে একটি কিন্তু অঙ্গাঙ্গিভাবে যুক্ত, তিনটি সময়ের অঙ্গ। তো এই অতীতের থেকেই, অতীতে আমরা কি কাজ করেছি সেই কাজের ফলস্বরূপ আমরা বর্তমানকে পাই, এবং বর্তমানে আমরা কি কাজ করব তার ফলস্বরূপ আমরা ভবিষ্যতে পৌঁছই। তো একটি সুন্দর গল্পের মাধ্যমে বোঝানো হয়েছে এখানে, যে একটি নেকড়ে আর একটি ছাগলছানার গল্প। ছাগলছানা গেছে জল খেতে। হুম জল খেতে সে যখন গেছে, নেকড়ে তাকে ধরেছে। এবার নেকড়েকে সে বলছে তুমি আমাকে ছেড়ে দাও। নেকড়ে বলছে না, তুমি তোমার পূর্বপুরুষ এই দোষ করেছে, একটি কোনো দোষ বলেছে, তাকে সেই পূর্বপুরুষের দোষের জন্য তোমাকে তার ফল ভোগ করতে হবে। তোমার পূর্বপুরুষের করা অপরাধ, তোমার পূর্বপুরুষ এই অপরাধের ফল ভুগতে পারেনি, তোমাকে ভুগতে হবে। তাই ছাগলছানাকে তার পূর্বপুরুষের করা অপরাধে শাস্তি পেতে হবে। তো এই যে ছাগলছানার অপরাধ, সে এই অপরাধের শাস্তি পাওয়ার কারণটা কোথায় লুকিয়ে আছে? অতীতে লুকিয়ে আছে। এবারে নেকড়ের জায়গায় বসানো যাক ভারতে ব্যবসা করতে আসা কোনো নীলকর সাহেবকে, আর ছাগলছানার জায়গায় বসানো যাক গরিব নীল চাষিকে। প্রায় সবসময়ই দেখা যেত নীলকর সাহেবের কাছে চাষির টাকা ধার আছে, সেই ধার বংশগত ধারে পরিণত হতো, ফলে চাষিকেও নীল চাষ করে যেতে হতো। যুক্তিটা একই, তোমার পূর্বপুরুষের করা কাজের ফল তোমায় ভোগ করতে হবে। তাহলে ফল যখন ভোগ করতেই হবে, তখন পূর্বপুরুষের করা কাজের খতিয়ানও জানা দরকার, তাই ইতিহাস পড়তে হবে। আমাদের দেশে এটা এই ছাগলছানা আর নেকড়ের গল্পের সঙ্গে তুলনা করা হয়েছে, বা এই গল্পটাকে রূপকের মতন ব্যবহার করা হয়েছে। এই নেকড়ের জায়গায় নীলকর সাহেবকে বসাও, নীলকরদেরকে। এবার আর এই ছাগলছানার জায়গায় ভারতের দরিদ্র চাষিকে বসাও, যারা নীল চাষ করতো। নীল চাষ যে সমস্ত চাষিরা করতো, তাদের ওপরে কি অকথ্য অত্যাচার করা হতো তা অল্প বিস্তর তোমরা জানো, আর যদি না জানো মানে তারপরে জানতে পারবে। প্রচন্ড অত্যাচার করা হতো তাদেরকে। চাষের আগে দাদন দেওয়া হতো। দাদন মানে চাষের আগে কিছুটা টাকা দেওয়া হতো জিনিসপাতি কেনার জন্য, এবং গরিব চাষিরা সেই দাদনের টাকা কোনো দিন শোধ করতে পারতো না। কারণ তারা যদি 1 টাকা ধার
ধার করতো, তারপরে সুদে আসলে সেটাকে বলা হতো 10 টাকা। তারা যদি 10 টাকা শোধ দিত তাহলে সেটা হয়ে যেত 100 টাকা। এরকম করে একটা শূন্য করে বাড়তেই থাকতো বাড়তেই থাকতো। এবং সেই চাষি যে মানে ঋণ করেছিল, সে ঋণ আর কোনোদিন শোধ করতে পারতো না। ঋণের ওপরে শুধু সুদের বোঝা চাপতো এবং তাকে আবার হয়তো তার কাছে সর্বস্ব খুইয়ে আবার তার কাছে দাদন নিতে হতো। এরকম করুণ পরিস্থিতি ছিল। এবং একটি প্রজন্ম ঋণ করে যদি মারা যেত তাহলে তার পরবর্তী প্রজন্ম, অর্থাৎ বাবা ঋণ করেছে সেই ঋণটা তার ছেলে শোধ করবে। ছেলের কাছে সেই ঋণের খতিয়ান তো পেশ করা হতো না, ছেলের কাছে টাকা চাওয়া হতো। তাহলে আমার পূর্বপুরুষের কাজের ফল যদি আমাকে ভোগ করতে হয় তাহলে পূর্বপুরুষের কাজের খতিয়ানও আমাকে চাইতে হবে। কিন্তু দরিদ্র কৃষকের ছেলে সেটা চাইতে পারতো না। বা চাইতে পারলেও সেই হিসেবের কোনো ছিল না, টিপছাপ ছিল। গ্রামের কৃষক চাষি ওরা তো পড়াশোনাই জানতো না। হুম আর একটা ঘটনা ঘটতে পারে। ধরা যাক নেকড়ে একজন যুক্তিবাদী। তাহলে ছাগলছানা যদি তার ইতিহাস ঘেঁটে দেখাতে পারে যে নেকড়ের যুক্তি ঠিক নয়, তাহলে নেকড়ে হয়তো তাকে ছেড়েও দিতে পারে। অর্থাৎ ইতিহাস ঘেঁটে তার দোষ কাটানোও যায়, নিজের অধিকার প্রতিষ্ঠা করা যায়। তার মানে ইতিহাস থেকে যুক্তি নিয়ে নেকড়ে যেমন ছাগলছানার ওপর অত্যাচার করতে পারে, তেমনি ছাগলছানাও ইতিহাস ঘেঁটে প্রমাণ করতে পারে যে সে নির্দোষ বা সে আদপেই এই বংশের ছাগল নয়, নেকড়ের ভুল হয়েছে। আবার একবার নেকড়ের জায়গায় ব্রিটিশ সাম্রাজ্যবাদী শাসককে বসানো যাক, আর ছাগলছানার জায়গায় সাধারণ ভারতীয় জনগণ ধরা যাক। ব্রিটিশ শাসন ভারতে উপনিবেশ তৈরি করার যুক্তি দিল ভারতবাসী তো অসভ্য, তাদের দেশে শিক্ষার অভাব, বিজ্ঞানের অভাব ইত্যাদি প্রভৃতি। আর ব্রিটিশরা সভ্য, তাই প্রতিটি সভ্য ব্রিটিশের কর্তব্য অসভ্য ভারতীয়দের সভ্য করার। তার জন্য ভারতের ব্রিটিশ শাসন কায়েম করা দরকার। এই যুক্তির নিরিখে ভারতে ব্রিটিশ সাম্রাজ্য তৈরি হলো। কিন্তু ভারতীয়রা এই যুক্তি মেনে নিল না। তারাও পাল্টা বলল, কে বলেছে আমরা অসভ্য? তারপর একে একে সম্রাট অশোক থেকে সম্রাট আকবরের কথা এলো, আর্যভট্ট থেকে চৈতন্যদেবের কথা এলো, আর সেসবের ফলে প্রমাণ করা হলো যে ভারতীয়দেরও সভ্যতা বা ভারতেরও সভ্যতা ছিল। সেই সভ্যতা ব্রিটিশ সভ্যতার থেকে খাটো নয়, তাই ব্রিটিশদের ভারতে সাম্রাজ্য বাড়ানোর দরকার নেই। এই যে ভারতীয়রা পাল্টা যুক্তি দিল, তা কিন্তু ইতিহাস থেকেই। তারা ভেবেছিল ব্রিটিশরা যেহেতু ইতিহাস ঘেঁটে ভারতে তাদের সাম্রাজ্য প্রতিষ্ঠার যুক্তি দিচ্ছে, তেমনি পাল্টা যুক্তি তারা বুঝবে। তা দেখো, যেমন নেকড়ে যদি যুক্তিবাদী হতো, নেকড়ে যদি সে ছাগলছানা যদি বলতো যে কই আমার পূর্বপুরুষের কি ইয়ে করেছে, অপরাধ করেছে, দেখি তো আদেও কি সেটা অপরাধ, এরকম যদি সে যুক্তিবাদী হতো এবং সেই যুক্তিটা যদি নেকড়ে শুনতো, এবার তুমি তাহলে ব্যাপারটা অন্যরকম হতে পারতো। যারা যুক্তি বোঝে, যুক্তিবাদী যুক্তি বোঝে, সে অন্যজনের যুক্তিও শুনবে। যেরকম ব্রিটিশ সরকার কি বলেছিল, প্রথমে তো আমাদের দেশে ইস্ট ইন্ডিয়া কোম্পানি এসেছিল ব্যবসা করতে, তারপরে একটা সময় পরে সেই দেশ ব্রিটিশের হাতে চলে গেল। মহারানী ভিক্টোরিয়া তখন ব্রিটিশের রানী, তারা হলেন আমাদের দেশের শাসক। তো যারা ব্যবসা করতে আসলো, ব্যবসা করতে এসে তারা আমাদের দেশটাই পুরোটা তাদের শাসনে নিয়ে চলে গেল, কিছু কিছু অংশ বাদ দিয়ে। পুরো ভারতবর্ষ তারা পারেনি, কিছুটা ফরাসি, পর্তুগিজ এরকমও কিছু কিছু ছিল। তো এই সময় কি হলো, যদি ব্রিটিশরা কোন ছুতোই বলেছিল যে আমাদের দেশ অসভ্য এবং আমরা সভ্যতা জানি না, আমরা বিজ্ঞান জানি না, তাই সভ্য ব্রিটিশ জাতের কর্তব্য এই অসভ্য ভারতীয়দেরকে সভ্য করে তোলা। তো এইটা তখন যদি এই ব্রিটিশ সরকারের জায়গায় তাহলে নেকড়েকে বসাও, আর ছাগলছানার জায়গায় ভারতীয়দের। তো সেই যুক্তিবাদী ভারতীয় যদি বলতো বা বলেছিল অনেকে যে কেন আমরা অসভ্য, আমাদেরও ইতিহাস আছে, আমাদেরও আর্যভট্ট থেকে চৈতন্যদেব আছে, যে বিজ্ঞান চর্চা আমাদের দেশেও হতো, শূন্যের আবিষ্কার আমরা করেছি, আর্যভট্ট শূন্যের আবিষ্কার করেছেন, অস্ত্রোপচার প্রথম আমরা করেছি,
যাকে আধুনিক বিজ্ঞানে বলে অপারেশন। এরকম বিভিন্ন কিছু জ্যোতিষ চর্চা, বিজ্ঞান চর্চা সমস্ত কিছু আমাদের দেশে ছিল, সাহিত্য চর্চা, হ্যাঁ, জ্ঞান বিজ্ঞানী পীঠস্থান ছিল, নালন্দা বিশ্ববিদ্যালয় ছিল, বিক্রমশিলা বিশ্ববিদ্যালয় ছিল। এরকম যদি বলতো যে বহু বহু বছর আগে যখন তোমাদেরও সভ্যতা গড়ে ওঠেনি তখনও আমাদের সভ্যতা ছিল এবং আমাদের সভ্যতা এরকম অবস্থায় ছিল, তোমরা আসার পরেও আমরা বড়লোক ছিলাম, আমাদের ব্যবসায়ী ছিল, তো এই যুক্তি যদি ভারতবাসীরা খাটাতে পারতো তাহলে পাল্টা যুক্তি যদি তারা বুঝতো তাহলে তারা এরকম যুক্তি দিতে পারতো, তাহলে এই সমস্ত ইতিহাস জানা থাকলে আমরা আমাদেরকে রক্ষা করতে পারি শক্তির আক্রমণ থেকে, আমরা কোনো দুষ্ট লোককে আমরা যুক্তি দিতে পারি, আমরা অন্তত আমাদের দিকে কিছু হাতিয়ার আছে, আমরা বুঝতে পারি যে কোনটা ঠিক কোনটা ভুল, আমরা নত স্বীকার করে তাদের পরাধীনতা স্বীকার করব না বা স্বীকার করতাম না। অর্থাৎ ইতিহাস শুধু রাজা সম্রাটদের নয়, সাল তারিখ বা যুদ্ধের বর্ণনা নয়, ইতিহাসের মধ্যে মিশে আছে নানান যুক্তি তর্কের খতিয়ান। আমি কারোর সঙ্গে লড়াই করব, আমাকে তো বিষয়টা আগে জানতে হবে। লড়াই মানে আমি যুদ্ধের কথা বলছি না, যুক্তি তর্কের লড়াইয়ের কথা বলছি। তো এই যে বিষয়টা জানবো আমি কোথা থেকে, আমি ইতিহাস থেকে জানবো। ইতিহাস কেবল সাল তারিখ জানলে হবে না, রাজার নাম সাল তারিখ এই সমস্ত কিছু না, আসল ঘটনাটাও আমরা ইতিহাস থেকে জানতে পারি। ইতিহাসের সাক্ষ্য হাজির করে নিজের পক্ষে বিপক্ষে যুক্তি তর্ক করা যায়, তার জন্য দরকার ইতিহাস জানা। তাহলে কেন এখনো স্কুলে ইতিহাস পড়ানো হয় তার আন্দাজ পাওয়া গেল। এবার আসা যাক দ্বিতীয় প্রশ্নে, ঘটনা আর তার ফলাফল যখন জানাই আছে তখন কেন ইতিহাসে এত তর্ক বিতর্ক। আবারও রবীন্দ্রনাথের লেখাটাই ফিরে পড়া যাক। সেখানে রবীন্দ্রনাথ স্পষ্ট বলেছেন স্পষ্ট করে যে সব দেশের ইতিহাস এক নয়, তাই সাহেব ঐতিহাসিক ভারতের ইতিহাস খুঁজতে গিয়ে ব্যর্থ হয়েছেন, কারণ ভারতের ইতিহাস আর ইংল্যান্ডের ইতিহাস আলাদা। অর্থাৎ দ্বিতীয় জরুরি প্রশ্নটা হলো ইতিহাস কে লিখছে বা কে খুঁজছে। দেখো ইতিহাসের দ্বিতীয় প্রশ্ন যে রবীন্দ্রনাথ কি বলেছিলেন যে ইতিহাস নিয়ে কেন এত তর্ক বিতর্ক ইতিহাস লেখার পরে। সব দেশের ইতিহাস সমান হবে না। ভারতের ইতিহাস যদি কোনো বিদেশি ঐতিহাসিক লেখেন বা ইংল্যান্ডের ঐতিহাসিক যদি ভারতের ইতিহাস লেখেন, তিনি কি লিখবেন যে আমাদের দেশের এই উপনিবেশ ছিল, এর মধ্যে ভারতবর্ষ একটি উপনিবেশ এবং ভারতবর্ষে তৎকালীন এই ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতবর্ষে ব্যবসা করতে গেছিল এবং এই বুঝেছিল, এই যুক্তিতে সেই ভারতবর্ষের ঔপনিবেশিক মানে ব্যবসার জায়গা থেকে সেটা উপনিবেশে পরিণত হলো এবং ভারতবাসীকে সভ্য করার জন্যই প্রথমে ব্রিটিশ শাসন ভারতবর্ষে ন্যস্ত হয়, এইভাবে তারা লিখবে। এবার এই কারণ তারা হচ্ছে বিদেশি ঐতিহাসিক, তারা তাদের দৃষ্টিভঙ্গি থেকে দেখবে। এবার আমাদের দেশের ঐতিহাসিক তারা যদি ইতিহাস লেখে তাহলে তাদের দৃষ্টিভঙ্গি এবং আমাদের দেশের মানুষের দৃষ্টিভঙ্গি থেকে ইতিহাস লিখবে। তাহলে এইটা খুব জরুরি যে কাদের ইতিহাস লেখা হচ্ছে এবং কে ইতিহাস লিখছে। আবারও বঙ্কিমচন্দ্রের কথায় ফেরা যাক। বাঙালির ইতিহাস চাই বলেই তিনি থেমে থাকেননি, তার সঙ্গে জুড়ে দিয়েছেন বিদেশিদের লেখা বাঙালি এর ইতিহাস ভুলে ভরা। তাই বাঙালির ইতিহাস লিখতে হবে বাঙালিকেই। আর সেই বাঙালি কে? বঙ্কিমচন্দ্রের মতে আমি তুমি, যে পারবে সবাই। এর থেকে বোঝা যাচ্ছে যে কেন একই ঘটনা নিয়ে তর্ক বিতর্ক হয়। কোনো ঘটনাকে দেখার ভঙ্গি বদলে গেলেই ঘটনা ও তার ফলাফল নিয়ে নানা মতামত তৈরি হয়, সেই সঙ্গে একই রকম ছবি হয়। যাকে নানা কোণ থেকে দেখলে নানা রকম ছবি দেখা যায়। আসলে একটাই ছবি, বস্তুত তার মধ্যে রয়েছে আরো নানা ছবির উপাদান। ঠিক তেমনি মূল ঘটনা ও তার ফলাফল জানা, তবুও কেন ওই ঘটনা ঘটলো, তার ফলাফল কি হলো তা নিয়ে বিতর্ক। তাহলে কি বলছে যে ইতিহাস কে লিখবে? সবাই লিখবে। একটা ঘটনা বলি এই প্রসঙ্গে। নেপালের রাজ দরবারে কিছু পুরনো পুঁথি পাওয়া যায় এবং সেখান থেকে একটি বিখ্যাত সভ্যতার সম্পর্কে আমরা জানতে পারি।
এরকম তখন কে লিখেছিল? তখনকার কেউ একজন লিখে থাকবেন সেই সমস্ত পুঁথি, লিপি সেরকম। তো আমরা যে দিনপঞ্জি লিখি বা ডায়েরি লিখি, পুরোনো আমলের অনেক ডায়েরি নিশ্চয়ই অনেকে কেউ খুঁজে পেয়েছেন। যেমন ধরো ব্রিটিশ শাসনের সময় অনেক ডায়েরি ঐতিহাসিকদের, বিপ্লবীদের ডায়েরি ঐতিহাসিকদের হাতে পড়েছে, সেখান থেকে জানা যায়। কারণ কত শত মানুষ যে বিপ্লবের মধ্যে ছিল, লক্ষ লক্ষ মানুষ, সবার নাম আমরা জানি না। তো তাদের যে সেই ডায়েরি থেকে আমরা বুঝতে পারি যে তৎকালীন মানুষ কিভাবে ব্রিটিশদের সঙ্গে লড়েছিল। সবটাই পত্রপত্রিকা থেকে আমরা জানতে পারি তেমনটা নয়, বিভিন্ন পুঁথি পত্র নথি থাকে। তো এই নথিগুলোই ইতিহাস। এই নথিগুলো তখন সমাজে যারা ছিল তারা লিখেছিলেন, বিভিন্ন গল্প, বিভিন্ন উপন্যাস, বিভিন্ন সাহিত্যিক তাদের লেখার মধ্যে তৎকালীন সমাজের যে খতিয়ান রেখে যান বা তৎকালীন সমাজের যে ছবি লেখেন, আঁকেন, সেই ছবিটাও সেই সময়কার ইতিহাস। ঘটনাগুলোও সেই সময়কার নিশ্চয়ই। লেখক মানেই তার লেখা পুরোটাই কল্পনা প্রসূত তেমনটা নয়। লেখকের লেখার অনেকটাই থাকে বাস্তবের সঙ্গে মিশে এবং বাস্তবের সঙ্গেই থাকে। মানে গল্পের গরু তো লেখকরা গাছে তোলেন না, সেরকম। তো সেই রকম বলছেন যে যে পারবে তাকেই, তার নিজের কথা লেখা মানেই সেটা তার পরবর্তী প্রজন্মের কাছে সেটাই ইতিহাস হয়ে দাঁড়াবে। অতএব প্রথম দুটোর উত্তর পাওয়া গেল, শুধু বাকি একটাই কথা। এই যে বঙ্কিম বলেছেন আমি তুমি সবাই মিলে আমাদের ইতিহাস লিখব, এই কথাটা শুনতে বেশ ভালো। তবে যে সমাজে একটা বড় অংশ লোক লেখাপড়ার আওতায় পড়ে না, তারা কিভাবে তাদের ইতিহাস লিখবেন? তাহলে কি সবার হয়ে ইতিহাসটা শেষ পর্যন্ত আমিই লিখব? যদি লেখাপড়া জানার নিরিখে বলতে হয়, তাহলে সেই কাজটা সবার হয়ে আমাকেই করতে হবে। সেটা করতে গিয়ে তাহলে আমি যেভাবে সবাইকে দেখছি সেটাই লিখতে হবে। অর্থাৎ আমার বিচার অনুযায়ী লেখা ইতিহাস হয়ে উঠবে আমাদের ইতিহাস। ঠিক সেই কারণেই ভারতের ইতিহাসও আসলে কিছু শিক্ষিত মানুষের বিচার অনুযায়ী লেখা ইতিহাস। তাই সেখানে সিধু কানু ছাড়া সাঁওতাল বিদ্রোহে যোগ দেওয়া মানুষের নাম বিশেষ জানা যায় না। মহাত্মা গান্ধীর সঙ্গে আন্দোলন করা অসংখ্য মানুষের নাম জানা যায় না। খালি বলা হয় হাজার হাজার সাঁওতাল বা হাজার হাজার সাধারণ মানুষ। অর্থাৎ নাম নয়, শুধু সংখ্যা দিয়ে বোঝানো হয় সেই মানুষগুলোকে। তাহলে কি বলছেন যে এই যে বঙ্কিমচন্দ্র বলেছেন যে আমাদের ইতিহাস তুমি আমি সবাই মিলে আমরা লিখব, এই আমরাটা কারা? আমাদের দেশের অধিকাংশ মানুষ তো অশিক্ষিত মানুষ, এবং নিরক্ষর মানুষও, অনেক মানুষ নিরক্ষর। তো এই নিরক্ষর মানুষরা যারা লিখতেই পারে না, খেটে খাওয়া মানুষ, যাদের দিন আনতে পান্তা ফুরোয়, তাদের এই লেখার শৌখিনতাটা কোথায়? তাহলে কে লিখবে? তাহলে কি আমাদের হয়ে? তাহলে যারা লিখবে তারা শিক্ষিত, কারণ তাদের শিক্ষিত এবং লিখতে ভালোবাসেন, লিখতে ভালোবাসতেও তো হবে এই সমস্ত কিছু। তাই সবার লেখা হয়ে ওঠে না বিভিন্ন কারণে। এবং যাদের লেখা হয়ে ওঠে তাদের লেখা দেখা যায় যে তারা শিক্ষিত মুষ্টিমেয় কিছু মানুষ, তাদের দেখা দৃষ্টিভঙ্গি দিয়ে ইতিহাস লেখেন। তাই তাদের ইতিহাসটা, শিক্ষিত মানুষের ইতিহাসটা, শিক্ষিত মানুষের বিচারধারায়, শিক্ষিত মানুষ যে যে চোখে দেখছে সেইভাবে। ধরো একজন শহরে বসে ইতিহাস লিখছে, সে শহরের ইতিহাসটাই ভালো লিখতে পারবে। গ্রামের ইতিহাসটা সে কিভাবে লিখবে? সে তার গ্রামটা সে ওপর ওপর দেখবে, সে তো গ্রামে বাস করে গ্রামের ইতিহাস লিখছে না। তাই আমরা কি দেখি যে সিধু কানু ছাড়া সাঁওতাল বিদ্রোহে আর কোনো মানুষের নাম আমরা পাই না। কারণ তাদের সেই সিধু কানু ছাড়াও আরও যারা ছিল, সাঁওতাল বিদ্রোহে যারা অংশ নিয়েছিল, তাদের মধ্যে থেকে তেমন ইতিহাসের লেখক বা ইতিহাসের পুঁথি আমরা পাই না। শুধু জানি যে হাজার হাজার মানুষ, লক্ষ লক্ষ মানুষ। মহাত্মা গান্ধীর সঙ্গেও তাই, আমরা শুধু জানি যে মহাত্মা গান্ধী এবং তার সঙ্গে আন্দোলন করেছিলেন হাজার হাজার মানুষ। আমরা তো অত মানুষের নাম জানি না, জানাটা সম্ভবও না। কত নাম মনে থাকবে? কিন্তু তবুও সেই মানুষগুলো শুধু সংখ্যায় পরিণত হয়েছে। মানুষগুলোর আমরা ইতিহাস জানলে পরে আমাদের ভালো লাগবে যে প্রত্যেকের ইতিহাস আলাদা আলাদা। কেন সাধারণ মানুষের কোন দৃষ্টিভঙ্গি থেকে সাধারণ মানুষ স্বাধীনতায় অংশ নিয়েছিল, দেশ স্বাধীন করায় ব্রতী হয়েছিল। প্রত্যেকের আলাদা আলাদা দৃষ্টিভঙ্গি থাকতে পারে, প্রত্যেকের আলাদা আলাদা ইতিহাস থাকতে পারে। নিশ্চয়ই আমাদের আগ্রহ আছে বলেই আমরা বিভিন্ন ঐতিহাসিক গল্প, ঐতিহাসিক কাহিনী পড়তে আমাদের এত ভালো লাগে, আমরা জানতে চাই, তাই তো?
হাজার অর্থাৎ নাম নয়, শুধু সংখ্যা দিয়ে বোঝানো হয় এই মানুষগুলোকে। কেন এমন হয়? কারণ যিনি বা যারা সাঁওতাল বিদ্রোহের ইতিহাস লিখেছেন তাদের চোখে কেবল সিধু কানুর নামই যথেষ্ট। মহাত্মা গান্ধী বা সুভাষচন্দ্র বসুই জরুরি। তাদের কথা জানলেই হয়ে যায় ইতিহাস জানা। বাকি যারা, তারা তো কেবল হাজার হাজার মানুষ, তাদের আলাদা করে নাম জানার দরকার নেই। আছে কি? তাহলে শুধু নিজেদের ইতিহাস নিজেরা লিখলেই সব সমস্যা মিটে যাবে তা কিন্তু নয়। সবসময়ই যিনি বা যারা লিখছেন তিনি বা তারা যেভাবে কোনো ঘটনা দেখছেন বা বুঝছেন সেইভাবেই ইতিহাস। আর ব্যক্তি ব্যক্তি বদলে গেলে যেহেতু দেখার চোখও বদলে যায়, তাই একই ঘটনা বা তার ফলাফল নিয়ে এত বিতর্ক। এই তর্ক বিতর্ক হয় বলেই ইতিহাস পড়াটা মজার, নয়তো তা খালি কতকগুলো ঘটনা আর তার ফলাফলের খতিয়ান হয়ে থাকতো। তা হয় না বলেই ইতিহাসের মধ্যে টান থাকে। ইতিহাস নিয়ে টানাটানিও চলে সেই জন্য। নিজেদের যুক্তি যে ঠিক তার প্রমাণের জন্য ইতিহাস ধরে দড়ি টানাটানির লড়াই চলতে থাকে। অর্থাৎ একজন ইতিহাস একরকম ভাবে দেখলেন একটি ঘটনা, তিনি তার মতন করে সেই ঘটনাটির বিশ্লেষণ করলেন। আর একজন আর এক রকম ভাবে দেখলেন, তিনিও তার মতন বিশ্লেষণ করলেন। এবার দুজনের যে মত পার্থক্য হলো, সেটা নিয়ে যে টানাটানি হচ্ছে, সেটা পড়তেই আমাদের মজা লাগে, আমাদের ভালো লাগে। ইতিহাস এত নতুন লাগে এবং ইতিহাসের বিভিন্ন ঘটনা বিভিন্নভাবে আমাদের সামনে উপস্থাপিত হলে আমরা সেটা পড়ে আনন্দ পাই। এই ঐতিহাসিক নাটক, ঐতিহাসিক উপন্যাস, ঐতিহাসিক গল্প, এমনকি ঐতিহাসিক সিনেমা, এই বিভিন্ন ধরনের ঐতিহাসিক সিরিয়াল, বিভিন্ন কিছু আমরা দেখি কেন? কারণ আমাদের ইতিহাসের প্রতি আমাদের একটা প্রচ্ছন্ন টান, আমাদের জানার আগ্রহ যে অতীতে কি ঘটে গেছে, সেই সমস্ত কিছুর জন্যই তো আমরা দেখি। এবং সেই সময় একটি চরিত্রকে যদি একজন একরকম ভাবে আমাদের দেখায়, আর একজন সেই চরিত্রটিকে একটু ছোট করেন, তাহলেই আমাদের খারাপ লাগে। কারণ আমরা আগে যে চরিত্রের সঙ্গে একাত্ম বোধ করেছি, পরে যিনি চরিত্রটিকে একটু ছোট দেখাচ্ছেন তার সঙ্গে আমরা মানে মেলাতে পারি না। ঠিক যারা পাঠক তারাও যখন একটি চরিত্র সেরকম ভাবে পড়েন, একটি চরিত্র পড়েন, তার মধ্যে যে টানাপোড়েনের সৃষ্টি হয় যে ইনি তো এই চরিত্রটিকে এরকম দেখালেন, আবার এই চরিত্রটিকে আমরা এরকম ভাবে পড়ছি। তো এই বিভিন্ন ঘটনা ঘটে, তাই ইতিহাস পড়াটা ভীষণ মজার। আচ্ছা, আজকে এই পর্যন্ত। পরের দিন এই ভারতের ইতিহাসে যুগ বিভাগের সমস্যা, এটা পড়াবো। হ্যাঁ, আজকে এতটুকুই থাক। প্রথম দিন ইতিহাস পড়ালাম, এটুকুই যথেষ্ট। টাটা।